একটু দেখি। আমার ফোনটা একটু দিও। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের আরেকটা নতুন ক্লাসে। সবাই একটু বন্ধু বান্ধব নিয়ে দ্রুত জয়েন করে ফেলো, যেহেতু একটু গ্যাপ পড়ে গিয়েছিল আমাদের ক্লাসগুলোর মাঝে। তো সবাই একটা কাজ করো, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমরা 5 মিনিট আগেই চলে এসেছি, যেন তোমরা সবাই আস্তে ধীরে চলে আসতে পারো। সো সবাই একটু চলে আসি দ্রুত করে, ঠিক আছে? সবাই একটু চলে আসো এবং সবাই একটু সবাইকে মেনশন করে দাও। গ্রুপের ড্যাশবোর্ডটা দিও সামনে। ওকে, একটু সবাই চলে আসো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু একটু আমাকে বলো তো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু সবাইকে মেনশন করে দাও। যদিও আমরা একটু আগে চলে এসেছি, সো আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? আজকে কিন্তু আমরা একটা এমন একটা টপিক পড়তে যাচ্ছি যেটা তোমরা অনেকেই স্কিপ করে দাও, ঠিক আছে? এবং এই টপিকটা দেখলেই তোমাদের মনের মধ্যে আসলে এই জিনিসটা তৈরি হয় যে হ্যাঁ, বায়োলজি আসলে কঠিন, বায়োলজি অনেক ঝামেলার একটা বিষয়। এরকম একটা টপিক আজকে আমরা পড়বো। তো সবাই একটু চলে আসো। ওকে, দেখি আমার সাথে জোনায়েদ জয়েন করেছে। আর কে কে জয়েন করেছো? যারা যারা দেখছো লাইভটা একটু লেখো যে আর কে কে জয়েন করেছো। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে শুরু করে দিই, ঠিক আছে? আমাদের 7টা বেজে গেছে, আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আজকে আমরা তোমাদের 4র্থ অধ্যায় অণুজীবের অলরেডি ভাইরাসের উপর একটা ক্লাস, ব্যাকটেরিয়ার উপর একটা ক্লাস হয়ে গিয়েছে, এবং আজকে আমরা ম্যালেরিয়া পড়ব। তো তোমরা জানো যে আসলে এক ক্লাসে পুরো ম্যালেরিয়া শেষ করা কঠিন, অনেক কঠিন, ঠিক আছে? আর লম্বা একটা ক্লাস নিলে আসলে ক্লাস করার ধৈর্য থাকে না। তো আমরা আসলে আজকে ম্যালেরিয়ার কোন অংশটা পড়ব? প্রথমে একটা জিনিস চিন্তা করো যে ম্যালেরিয়া সম্পর্কে আগে আমি দুটো কথা বলি, তারপরে আমি বলবো যে আজকে মূলত আমরা ম্যালেরিয়ার যে জীবন চক্র আছে, এই জীবন চক্রটা পুরোটা বুঝবো। কারণ আমি যখন 2018 সালে প্রথম এইচএসসি পরীক্ষা দিয়েছি, সবাই একবারই দেয় অবশ্য, অনেকে 2বার দেয়। তো এইচএসসি পরীক্ষা যখন প্রথমবার দিয়েছিলাম, তখন আমার খুব ভালো করে মনে আছে ম্যালেরিয়ার একটা জীবনচক্রের যে কোনো একটা অংশ আমাদের পরীক্ষায় আসে। মনে করো যে ম্যালেরিয়া তো যকৃতে হয়, ম্যালেরিয়া রক্তে হয়, তো রক্তের অংশটা আমার টাইমে আসছিল, পুরো বর্ণনা করতে বলেছিল। এছাড়াও পরবর্তীতে যে মানুষের বডিতে ম্যালেরিয়ার যে জীবনচক্র, তা আসলে পুরোটা না মাথার মধ্যে রাখতে অনেক ডিফিকাল্টিস হয়। আমার মনে আছে যে আমি ওই বয়সে অনেক নোট করেছিলাম। তা আমি চাই যে আজকে তোমাদেরকে সেই নোটটা আমি ধরিয়ে দেবো, এবং তোমরাও সেই নোটটা আজকে করবা, এটা আমি চাই। রুমান বেগম, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তো এই ম্যালেরিয়ার পুরো জীবনচক্রটা আজকে আমরা খুব সুন্দর করে আয়ত্ত করে ফেলবো। যারা আমরা এই পুরো ক্লাসটা করবো, ইনশাল্লাহ খুব সুন্দর করে আমাদের আয়ত্ত হয়ে যাবে। তো ম্যাল এরিয়া, আচ্ছা তোমরা ম্যাল ফাংশন, ম্যাল নিউট্রিশন, এরকম বিভিন্ন কথা শুনছো না? এই যে ম্যাল ফাংশন, ম্যাল নিউট্রিশন, এগুলোর মানে কি? ম্যাল মানে আসলে খারাপ বোঝায়, বা যেটা কোনো একটা কিছুকে নষ্ট করে দিছে এরকম বোঝায়, ঠিক আছে? এই যে ইতাপ চলে এসেছে, হৃদয় চলে এসেছে, ওকে। সো এই ম্যাল মানে খারাপ, আর এরিয়া মানে এয়ার। তার মানে ম্যাল এরিয়া মানে আসলে খারাপ বায়ু। এরকমই ধারণা করা হতো। যখন ম্যালেরিয়াটা আবিষ্কার হয়েছিল, তখন চিন্তা করা হয়েছিল যে ম্যালেরিয়া একটা দূষিত বাতাসের মাধ্যম দিয়ে আসলে হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ম্যালেরিয়া আসলে একটা জীবাণু,
যেই জীবাণুটা মশার বডিতে থাকে এবং মশা যখন আমাদের বডিতে চলে আসে, মানে আমাদের বডিতে যখন কামড় দেয়, তখন ওই মশার মধ্যে থাকা জীবাণুটা আমাদের বডিতে ঢুকে যায়। ঠিক আছে, একটা জিনিস সবাই বুঝবা যে ম্যালেরিয়া যে জিনিসটা, একটা মনে করো মশা, এই মশা থেকে হচ্ছে তুমি, আবার মশা। ম্যালেরিয়ার জীবন চক্রটা কিন্তু আসলে এরকম। আমরা মনে করি ম্যালেরিয়া মশা থেকে শুধু আমার মধ্যে হয়, দেন শেষ না। এই তুমি থেকে বা আমি থেকে আবার ম্যালেরিয়ার জীবাণুটা মশাতে যেতে পারে। সো এটা একটা ভাইস ভার্সা প্রসেস। এখন কথা হচ্ছে এখান থেকে কিভাবে এখানে গেল আর এখান থেকে কিভাবে এখানে আসলো। তো মশা থেকে তোমার মধ্যে কিভাবে আসলো, এটা অনেক ইজি না বোঝা। মশা তোমাকে কামড় দিছে, চলে গেছে, খুবই সহজ কথাটা। আর তুমি মশাকে কামড় দিছো না, মশা আবারও তোমাকে কামড় দিতে আসছে যখন তুমি ম্যালেরিয়াগ্রস্ত। যখন মশা তোমাকে কামড় দিতে আসছে তখন আবার তোমার ম্যালেরিয়া হইছে। আমার কথাটা বুঝতে পারছো? অর্থাৎ মশা তোমাকে কামড়ালে তোমার ম্যালেরিয়া হবে, কিন্তু তুমি যদি ম্যালেরিয়া বহন করো তারপরে যদি আবার হচ্ছে তোমাকে মশা কামড়ায়, তাহলে হচ্ছে আবার ম্যালেরিয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে মশা থেকে তোমার মধ্যে আসলো যখন কামড়াবা, কিন্তু তুমি যখন অলরেডি আক্রান্ত, এই আক্রান্ত তুমি থেকে মশাতে যাওয়া লাগবে। আবার ঠিক একইভাবে এই মশাটাও কিন্তু আক্রান্ত হতে হবে, কারণ আক্রান্ত না হলে আসলে জীবাণু তো যাবে না। তো এইভাবে আমাদের ম্যালেরিয়াটা পাস করতে থাকে। ওকে, এই পুরো জিনিসটা খুব সহজে বোঝার জন্য আমরা একটু বইতে চলে যাব। বইয়ের অনেকগুলো জায়গার মধ্যে এইটা একটা জায়গা আছে যেখানে খুব সুন্দর করে বলা আছে যে আমাদের বডিতে, মানব দেহে এবং মশকির দেহে, দুই জায়গাতে আমরা ম্যালেরিয়ার এই জীবনচক্রটা দেখি। তো মনে করো আমাকে একটা মশা কামড়ালো, সেই মশাটা কামড়ানোর পরে মশাটা রক্তের মধ্য দিয়ে ডাইরেক্ট অন্য কোনো দিক, মানে ওর গোলটা হচ্ছে খুবই স্পেসিফিক, ও কোনো দিকে তাকাবে না, ও যেখানে বডির কামড়াক ও দৌড়ায় চলে যাবে কোথায়, লিভারের কাছে, মানে যকৃতের কাছে। সো ও শুরুতে চলে যাবে যকৃতের কাছে। এই যকৃতে ও অনেক দিন থাকবে। এমনও হয় যে যকৃতে ও খানা পিনা পায় এত বেশি, তোমরা যারা তোমাদের তোফাইল ভাইয়ের ক্লাস নিচ্ছে না পরিপাক ও শ্বসন, ওখানে তোমরা দেখবা যে যকৃতকে আমরা বলে থাকি কারখানা, ল্যাবরেটরি, অর্গানিক ল্যাবরেটরি, মানে যকৃতের মধ্যে সব ধরনের কার্যকলাপগুলো হয়। এই যে যকৃতের মধ্যে সব ধরনের কার্যকলাপগুলো হয়, তার মানে যকৃত আসলে খুবই ভালো একটা প্লেস। কিসের জন্য? খাবার সংগ্রহের জন্য। যকৃতে সব রকমের খাবার, সব কিছুর উৎস এখানে হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। সো এই যকৃতে ও চলে আসলো, দেন ও হচ্ছে ওখান থেকে লোহিত রক্তকণিকায় গেল। অনেক দিন থাকবে, কিন্তু অনেক দিন থাকবে ওখানে, এতগুলো ফেজ কমপ্লিট করবে, এগুলো আমরা পড়বো। এখানে দুটো ফেজ আছে, বাট কখনোই একটা ফেজ পরীক্ষাতে ইন্ডিভিজুয়াল আসে না। যকৃতের সাইজোগনি বা হেপাটিক সাইজোগনি, যকৃত টার্মটা হচ্ছে অলওয়েজ রিলেটেড টু হেপা। হেপা মানে সবসময় মনে রাখবা যে যকৃত। সো যকৃতের যে টার্মটা আমাদের হেপাটিক সাইজোগনি, এইরকম একটা জায়গাতে এসে ওরা অনেক দিন থাকে, এখানে কিছু লাইফ সাইকেল কমপ্লিট করে, এরপরে ওরা যকৃতের কোষটাকে ফাটায়ে ভেঙে ওরা চলে যায় লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রো মানে হচ্ছে লাল, সেজন্য এটার নাম হচ্ছে এরিথ্রোসাইট। আর সাইট মানে অলমোস্ট সেল টাইপ অফ জিনিস বা সেল, এই জন্য এটার নাম হচ্ছে এরিথ্রোসাইট। এবার ও রক্তের মধ্যে থাকে এবং রক্তের মধ্যে অনেকগুলো স্টেজ কমপ্লিট করে। এরপরে এখান থেকে এরকম অবস্থাতে যদি মশা তোমাকে কামড় দেয়, তাহলে মশার বডিতে ম্যালেরিয়াটা যায়। বাট মশা যদি ওই রকম স্টেজে এসে আচ্ছা, সো এই যে এইরকম একটা স্টেজে এসে মশা কি করে, মশা হচ্ছে কামড় দেয় এবং কামড় দেওয়ার পরে ওর মধ্যে ম্যালেরিয়াটা চলে যায়।
ঠিক আছে? আচ্ছা, এবং এই অবস্থায় যদি মশা কামড় না দেয়, কারণ আসলে মশা কামড় নাই দিতে পারে, তাই না? মশা, তুমি যদি একটা খুব ভালো জায়গায় থাকো তাহলে মশা তোমার কেমনে কামড় দিবে? কামড় দেওয়ার জায়গা নাই। তখন কি করবা? মনে করো যে মশা তোমাকে কামড় দেয় নাই, তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা, তোমার লাইফ স্টেজটা এখানেই এন্ড হয়ে যাবে, স্টাক হয়ে যাবে, তুমি আর ফার্দার মুভ অন করতে পারবা না। তো এইবার এই যে আমাদের মশার দেহে ও দুটো স্টেজ কমপ্লিট করে, এবং যৌন জননের জন্য ওর আসলে মশাকে দরকার। যদিও মশা না পায় তাহলে ও যৌন জনন করতে পারবে না, ও শুধু অযৌন জননের মধ্যেই থাকবে। এখন যেহেতু তোমরা অনেক বড় হয়ে গিয়েছো, তোমরা যারা ক্লাসটা করছো সবাই আমাকে বলো যে আসলে যৌন জনন আর অযৌন জননের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? কোন ঘটনাটা ঘটলে সেটাকে আমরা যৌন জনন বলি, আর কোন ঘটনাটা ঘটলে সেটাকে আমরা অযৌন জনন বলি? ঠিক আছে, এটা তোমরা আমাকে বলবা। তো এখন চলো আমরা একটা একটা করে স্টার্ট করি। আমরা প্রথমে চলে আসব আমাদের হচ্ছে যেটা প্রথমে আমরা যে জায়গায় চলে আসব, যে মানবদেহের জীবন চক্রের মধ্যে আমাদের ম্যালেরিয়ার যেই জীবন চক্রের, সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। এই জায়গাতে আমরা হচ্ছে চলে আসব। আচ্ছা, এই জায়গাতে এসে শুরুতেই আমরা দেখব যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো এরিথ্রোসাইটিক সাইজোগনি মানে কি? আমি একটু আগে বললাম যে লোহিত রক্তকণিকায় যেটা হয়। এখন হেপাটিক কি? হেপাটিক সাইজোগনি কি? এরিথ্রোসাইটের আগের ঘটনা না? তাহলে এটাকে আমি প্রি বলতে পারি না? প্রি পেইড, পোস্ট পেইড, এটা আমরা সবাই জানছি। তাহলে এটা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর এইটাকে আমরা বলবো এক্সো, মানে এইটা এমন একটা স্টেজ যেই স্টেজে এসে সাইজোগনি বা আমাদের যে ম্যালেরিয়া আছে সেটা হচ্ছে এক্সিট হয়ে যাবে, বাইরের দিকে বের হয়ে যাবে। ঠিক আছে? সো ও বাইরের দিকে বের হয়ে যাবে, এই জন্য এটার নাম এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ফাইন, এখন আমরা চলে যাই। আমরা কিন্তু এটা শুধুমাত্র, আমি আবারও ক্লিয়ার করি, তোমাদের অনেকের কনফিউশন থাকে যে কোর্সে ভর্তি হলে ডিটেলসে পড়ানো হবে কিনা। কোর্সে কিন্তু এই চ্যাপ্টার মানে এই ম্যালেরিয়াটা দুটো ক্লাসে হবে। সো অবভিয়াসলি যেহেতু ওটা দুটো ক্লাসে হবে, তোমরা কিন্তু মানে পুরো বইটাই সুন্দর করে কোনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কোনটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, সব কিছু তোমরা জেনে যাবা, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেটা করা হবে। কিন্তু যেহেতু এই ক্লাসগুলো আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষার ঠিক মানে তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার ঠিক আগে নিচ্ছি, আবার তোমরা যারা এইচএসসি আসো সেদের মানে ওদেরও আগে নিচ্ছি। সো তোমরা একটা জিনিস বুঝবো যে আমরা শুধুমাত্র এখানে সৃজনশীলকে ফোকাস করতেছি, না হলে হচ্ছে আমরা কিন্তু সৃজনশীলকে ফোকাস নাও করতে পারতাম, আমরা কিন্তু ওই গতানুগতিকভাবে পড়তে পারতাম, যেটা ব্যাকটেরিয়ার ক্লাসে আমরা পড়ছি, বাট ওভাবে আমরা এখানে পড়ছি না। ফাইন, এখন এই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনিতে এই জায়গাতে আমাদের যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা পড়ব যে এখানে আসলে কি কি ঘটনা ঘটে। খুবই সহজ ঘটনা, ঠিক আছে? এবং তুমি মনে রাখবা কিভাবে আমি সেটাও বলবো। তো দেখো, প্রথমে বলছে অ্যানোফিলিস মশকি। এইটা আগে বুঝতে হবে, একটা মশকির নাম হচ্ছে অ্যানোফিলিস। কিন্তু কথা হচ্ছে আমরা তো সারা জীবন মশা 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 বলি, হঠাৎ করে মশকি হয়ে গেল কিভাবে? ট্রামটা মশকি হলো কিভাবে? মশকি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মশার স্ত্রীলিঙ্গ বা মেয়ে মশা। এই মশারাই মূলত আমাদেরকে কামড়ায়। আমাদেরকে আসলে মশা কামড়ায় না, মানে ছেলে মশা। হ্যাঁ, এইচএসসি 25-এর জন্যই তো মেনলি তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষাকে সামনে রেখেই এই ক্লাসটা মেনলি হচ্ছে, ঠিক আছে? তো আমাদের যে কোর্স নামতেছে তোমরা জানো, তো সেইটার জন্য তোমাদের ফ্রি উইকের ক্লাস হচ্ছে। আচ্ছা, বাট আমাদের কোর্সের ক্লাসগুলো আরও ইন ডিটেলস হবে। এটা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে তোমরা দেখবা যে হ্যাঁ ভাইয়াপুরা কীভাবে পড়ায়, এইটাই। আচ্ছা, মানে কেমন পড়ায় আর কি। তো যেটা বলছিলাম যে মশারা কিন্তু বাচ্চা দেয় না, ডিম পারে না। মশা কিন্তু ডিম পারে। সো মশারা যেহেতু বাচ্চা দেয় না, সেই জন্য ম্যালেরিয়া জীবনচক্র কঠিন লাগে। ইনশাল্লাহ ক্লাসটা করো, তোমার কঠিন লাগবে না আশা করি। তো এই যে
ছেলে মশা ওদের আসলে বেশি বেশি পুষ্টির দরকার পড়ে না, কিন্তু একটা মেয়ে মশার অনেক পুষ্টির দরকার পড়ে, কারণ সে প্রেগনেন্ট হয়, সে ডিম দেয়। সো মেয়ে মশারাই আমাদের রক্ত খায়। আর ছেলে মশার কি না খেয়ে থাকে? না, ছেলে মশারা ফলের মধুর রস এই জিনিসগুলো খায়। ফাইন। সো অ্যানোফিলিস মশকির লালাগ্রন্থিতে অবস্থিত, অর্থাৎ অ্যানোফিলিস মশার মানে মশকি মেয়ে মশার লালাগ্রন্থি থেকে প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্পোরোজয়েড কি? স্পোরোজয়েড হচ্ছে ম্যালেরিয়ার জীবনচক্রের একটা দশা। এই দশাটা দেখতে কিছুটা এমন, চোখের মতো মাকু আকৃতির। এই স্পোরোজয়েড দশাটা মশকির দেহে অলরেডি ঘটতেছিল। মশকির দেহে স্পোরোজয়েডটা এন্ড হয়েছে, কারণ আমি তো আগেই বলে নিছি যে মানুষের দেহ, মশকির দেহ, দেন মানুষের দেহ, এভাবে এটা হচ্ছে মানে ঘুরতে থাকবে, এভাবে রোটেট করতে থাকবে। তো ওই স্পোরোজয়েড স্টেজটা মশকির দেহে এন্ড অবস্থায় ছিল এবং ওয়েট করতেছিল যে কখন মশা মানুষকে কামড়াবে এবং ও মানুষের বডিতে যাবে। সো ফাইনালি হি গট দ্য চান্স, এবং দশাটি পরিণত অবস্থায় সঞ্চিত থাকে। যখন মশকির দংশনের ফলে স্পোরোজয়েডগুলো রসের সাথে মানব দেহে প্রবেশ করে, তখন রক্ত স্রোতের মাধ্যমে কেমোট্যাক্সিসের কারণে, কেমোট্যাক্সিস মানে হচ্ছে যে ওই যে যেটা বললাম কোনো দিকে ওর মাথা টাথা নাই, ও একদিকে ফোকাস, যে ও যকৃততেই যাবে, ও আর কোথাও যাবে না, ওকে যতই জোর করো ও যকৃততেই যাবে। সো যকৃততে এসে আশ্রয় নেয় এবং যকৃতর সাইজোগনি এ পর্যায়ে অপরপৃষ্ঠে উল্লেখিত ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। সো আমরা বুঝে গেলাম যে মশা আমাদেরকে কামড়ালো, একদম সহজ কথা এতক্ষণ যা পড়ছি, মশা আমাকে কামড়াইছে, মশা আমাকে কামড়ায়, মশকি আমাকে কামড়াইছে, অ্যানোফিলিস মশকি আমাকে কামড়াইছে। এই মশকি যখন আমাকে কামড়াইছে তখন ম্যালেরিয়ার স্পোরোজয়েড নামক দশাটা আমার বডিতে ঢুকে গেছে এবং সে রক্তের মধ্যে ঢুকে কোনো দিকে না তাকায় ডাইরেক্ট যকৃতর কাছে চলে আসছে এবং যকৃতের কাছে চলে এসে ও যকৃত কোষে প্রবেশ করছে। আমি বলছিলাম না যে স্পোরোজয়েড দেখতে এরকম একটা মাকু আকৃতির, এরকম দেখো, এটা কিন্তু যকৃততে প্রবেশ করছে এবং এটা হচ্ছে যকৃত, এটা হচ্ছে যকৃত কোষের নিউক্লিয়াস। ছবি সবাই মাস্ট আঁকবা। আমি যখন 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমি কিন্তু এটা না, আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি যেটা, সেটা ছবি এঁকেছিলাম। বর্ণনা কিন্তু খুবই সংক্ষেপে লিখতে হবে। তুমি খালি পয়েন্টগুলোর নাম মনে রাখবা, তুমি খালি মনে রাখবা ছবিটা। বর্ণনা তুমি নিজের মতো করে লিখবা। যেমন তুমি একটা চিন্তা করো, তুমি পয়েন্টের নাম মনে রাখছো স্পোরোজয়েডের যকৃত কোষে প্রবেশ, এখানে তোমার কি মানে লিখবা? তুমি তুমি এটাই লিখবা যে যকৃতর কোষে স্পোরোজয়েডগুলো প্রবেশ করে। এখানে তুমি মনে রাখার মতো যেটা, সেটা হচ্ছে উভয় প্রান্ত সূচালো, সামান্য বাঁকানো, এটা তুমি দেখতেই পাচ্ছ। এখানে মনে রাখার মতো যেটা, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। আমরা অলরেডি আশা করি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্পর্কে জানি, তারপর না জানলে আমি বলে দিচ্ছি। হ্যাপ্লয়েড হচ্ছে এমন একটা স্টেজ যেখানে ক্রোমোজোমগুলো বেজোড় অবস্থায় থাকে বা জোড়া বেঁধে বেঁধে থাকে না। ক্রোমোজোমগুলো যখন এইভাবে জোড়া বেঁধে বেঁধে থাকে তখন সেটাকে আমরা ডিপ্লয়েড স্টেজ বলি। বাট ক্রোমোজোমগুলো যদি শুধু এমনে এমনে থাকে তাহলে সেটাকে আমরা হ্যাপ্লয়েড স্টেজ বলি। ঠিক আছে? সো ও কি করলো? ও হচ্ছে আমাদের প্রবেশ করলো। আচ্ছা, ফাইন, ভেরি গুড। এরপরে আমাদের ও সাথে সাথে স্পোরোজয়েডটা ক্রিপ্টোজয়েড হয়ে গেল। এখন তুমি কিভাবে মনে রাখবা? তুমি তো এটা আগে মনে রাখবে, স্পোরোজয়েড দেন ক্রিপ্টোজয়েড। আচ্ছা, এটা তোমাদের যেন মনে থাকে সেজন্য আমি তোমাদের হেল্প করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি বলেছি যে যকৃতের ঘটনাটা, হ্যাঁ, অর্থাৎ আমি এখন যে পয়েন্টটা লিখতেছি সেটা হচ্ছে আমার হেপাটিক সাইজোগনি, হেপাটিক সাইজোগনি। ফাইন। তাহলে প্রথম স্টেজ যেটা, সেটাকে আমি বলেছি যে হচ্ছে আমাদের স্পোরোজয়েড, স্পোরোজয়েডের যকৃত কোষে প্রবেশ।
এরপরে স্পোরোজয়েটটা হয়ে যাবে ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েট মানে কি জানো? ক্রিপ্টোজয়েট মানে হচ্ছে স্পোরোজয়েটটা ছিল এমন, ক্রিপ্টোজয়েটটা হয় এমন, অর্থাৎ এরকম লম্বা থেকে এটা হচ্ছে গোল হয়ে গেছে, দ্যাটস কল ক্রিপ্টোজয়েট। ফাইন। এরপরে এই যে আমাদের স্পোরোজয়েট খাদ্য গ্রহণ করে করে এতদিন তো লম্বা ছিল, চিকন ছিল, ওই কথাটাই তুমি লিখবা যে লম্বা কি হচ্ছে চিকন যে স্পোরোজয়েট সেটা এখন গোল ক্রিপ্টোজয়েট হয়ে যায়, কারণ ও অনেক খাইছে, যকৃত থেকে অনেক খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, তাহলে এখানে একটা লাইন খুব ইম্পর্টেন্ট, এখানে দাগানো নাই। স্পোরোজয়েট হচ্ছে মাকু আকৃতির, ক্রিপ্টোজয়েট হচ্ছে গোলাকার আকৃতির। সো তুমি এখানে একটু এটা মার্ক করে নিবা, এটার শেপ হচ্ছে আমার গোলাকার, সরি এটার শেপ গোলাকার না, এটার শেপ গোলাকার আর এটার শেপ হচ্ছে মাকু। এটা হচ্ছে মাকু। মাকু কি? মাকু হচ্ছে ওই যে দেখবা যে কোষ বিভাজনে যেরকম এই শেপটা হয় সেরকম একটা শেপ হচ্ছে আমাদের মাকু শেপ। ঠিক আছে, ফাইন। এরপরে আমরা চলে আসি, তাহলে আমাদের স্পোরোজয়েট হলো, ক্রিপ্টোজয়েট হলো, দেন আমাদের সাইজন্ট। সাইজন্ট কি সবাই একটু খেয়াল করো। সাইজন্ট পরীক্ষা এমনিতে আসে, ক মার্কের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। সাইজন্ট কাকে বলে? অনেক ইম্পর্টেন্ট। সাইজন্ট হচ্ছে এমন একটা স্টেজ যেই স্টেজে অনেকগুলো নিউক্লিয়াস পাওয়া যায়। দেখো খেয়াল করে, এর আগে ক্রিপ্টোজয়েটে জাস্ট একটা নিউক্লিয়াস ছিল, এখন সাইজন্টে কিন্তু অনেকগুলা নিউক্লিয়াস। তাহলে সাইজন্ট মানে হচ্ছে সাইজন্ট। এবার তোমাদেরকে আমি ব্যাখ্যা করব যে কেন এই স্টেজগুলোর নাম, সাইজোগনি হয়েছে। কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে সাইজন্ট স্টেজ, ম্যাক্সিমামই সাইজন্ট স্টেজ। তোমরা সবাই মনে রাখবা যখন কেউ সাইজন্ট স্টেজে থাকে এর পরের কাজই হচ্ছে, দেখো এই সাইজন্ট স্টেজ, একটা সাইজন্ট স্টেজ মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হওয়া। যখন এই সাইজন্ট স্টেজে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, নিউক্লিয়াস হলে এর পাশে কি লাগবে? সাইটোপ্লাজম লাগবে, কারণ নিউক্লিয়াস হলে পাশে যদি আমি সাইটোপ্লাজম দেই তাহলে একটা কোষ বানায় ফেলবে। তাহলে সাইজন্টের পরের স্টেজ সব জায়গায়, মানে যতগুলো এখানে সাইকেল আছে সবগুলো সাইকেলের একই ঘটনা, যখনই সাইজন তখনই সাইটোপ্লাজম, যখনই সাইজন তখনই সাইটোপ্লাজম। তাহলে সাইজন্টের পরের স্টেজ যে ক্রিপ্টোমেরোজয়েট, এই ক্রিপ্টোমেরোজয়েটে ক্রিপ্টোমেরোজয়েট, ক্রিপ্টোমেরোজয়েটে কি? ক্রিপ্টোমেরোজয়েটে হচ্ছে এরকম সাইটোপ্লাজমগুলো বাহিরের থেকে এরকম হচ্ছে গোল 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 করে হইছে, দ্যাটস কল ক্রিপ্টোমেরোজয়েট। অর্থাৎ সাইটোপ্লাজম প্রতিটা নিউক্লিয়াসকে ঘিরে ধরবে। তাহলে আমি কিন্তু মুখস্থ করা কিন্তু খুবই ইজি। ক্রিপ্টোজয়েট, সাইজন্ট, ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েটে কি হয়েছে এটা যদি মনে না থাকে সবসময় মনে রাখবা সাইজন্টের পরের স্টেজে নাম যাই হোক না কেন ঘটনা একই ঘটে, সেটা হচ্ছে যেহেতু সাইজন্ট মানে অনেকগুলো নিউক্লিয়াস, তাহলে ক্রিপ্টোমেরোজয়েট মানে কি একটা নিউক্লিয়াস, ওই প্রতিটা নিউক্লিয়াসের পাশে একটা করে সাইটোপ্লাজম তৈরি হওয়া। ফাইন। এরপরে আমাদের এই ক্রিপ্টোমেরোজয়েট যে স্টেজটা সেটা হচ্ছে আমাদের, একটু খেয়াল করো সবাই, এইখানে লেখা আছে যে নতুন কোষে আক্রমণ, সাইজোগনি আমাদের নতুন কোষে আক্রমণ করে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটা যে এই যে আমাদের ক্রিপ্টোমেরোজয়েট ও এখন আমাদের নতুন আরেকটা কোষকে আক্রমণ করবে, অর্থাৎ যকৃত থেকে ও বের হয়ে যাবে। তাহলে আমি এই পয়েন্টটার নাম দিতে পারি আক্রান্ত যকৃত
কোষের ভাঙন। তাহলে ভাঙন হলে কেমন হবে? ভাঙন হলে এমন হবে, সবগুলো বাইরে বের হয়ে গেল। ঠিক আছে, এই যকৃত কোষটাকে সবাই চারকোনা করে আঁকবা, তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যালেরিয়া কোষকে সবাই গোল করে আঁকবা। সো এটা হচ্ছে বাহিরে বের হয়ে গেল। ভেতরেও কিছু আছে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ বাইরে বের হইছে, হ্যাঁ তো আবার বোঝা যাবে না। সো এইগুলো হচ্ছে আমার বাহিরে বের হয়ে গেল। এই যে এই ঘটনাটা, এটা হচ্ছে আমাদের হেপাটোক্সাইজোগনি প্রি। প্রি মানে কি? প্রি হেপাটিক সাইজোগনি। এরপরে আমাদের স্টার্ট হবে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। মানে এটাকে আমরা হেপাটিক সাইজোগনি, বাট এটার নাম আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি দিতে পারি। এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরপরে যে ঘটনাটা সেটা হচ্ছে আমার এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। সবাই একটা কথা মনে রাখবা যে এটা যতই এরিথ্রোসাইটিক নাম হোক না কেন, এরা কিন্তু আসলে হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনির দুটো স্টেজ আছে, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, এটার নাম যতই সাইজোগনি হোক না কেন, মানে এরিথ্রোসাইটিক হোক না কেন, এটা কিন্তু এরিথ্রোসাইটের মধ্যের ঘটনা না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই সেই স্টেজটাতে। এইখানে ছবিটা খেয়াল করো, এ আবার নতুন যকৃত কোষে প্রবেশ করবে। তাহলে আগের স্লাইডে আমরা লিখেছিলাম যে স্পোরোজয়েটের যকৃত কোষে প্রবেশ। এইবার এই ক্রিপ্টোমেরোজয়েটের নতুন যকৃত কোষে প্রবেশ হবে। ক্রিপ্টোমেরোজয়েটের নতুন যকৃত কোষে প্রবেশ। ঠিক আছে, ফাইন। সো এই যে নতুন যকৃত কোষে প্রবেশ করলো, ও আবার সেম সাইজোন তৈরি করবে। এরপরে এর আগে কি করছিল? ও সাইজোন করছিল, দেন ক্রিপ্টোমেরোজয়েট তৈরি করছিল। এখনো সাইজোন তৈরি করবে, মেটা ক্রিপ্টোমেরোজয়েট তৈরি করবে। বাট সাইজোন তো যা, মেটা ক্রিপ্টোমেরোজয়েটও তাই, জাস্ট নাম আলাদা। ও সাইজোন তৈরি করবে এবং মেটা ক্রিপ্টোমেরোজয়েট তৈরি করবে। ঠিক আছে, এরপরে একটু খেয়াল করো সবাই, এরপরে ও আক্রান্ত যকৃত কোষের ভাঙন ঘটাবে। আগের মতোই ঘটনা, আক্রান্ত যকৃত কোষের ভাঙন। এবং এখানে যেরকম হেপাটিক সাইজোগনি ছিল, এটার নামও কিন্তু হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি, খালি সাথে একটা আছে হচ্ছে এক্সো। ব্যাস, এবার দেখো তোমাদেরকে আমি একটু সামারি করি। যারা সবাই ক্লাসটা দেখতেছো, সবাইকে বলতেছি যে যারা ক্লাসটা দেখতেছো সবাইকে বলতেছি এইবার আমরা কি করব, এবার আমরা এটা একটু সামারি করি। দেখো, সো এইটার সামারি হচ্ছে এইরকম একটা ঘটনা যে আমার
একটা মশা আমাকে কামড়াইছে। কোন মশা? মানে সবাই এতক্ষণ যা যা পড়ছো সব ভুলে যাও, কারণ তোমরাই আমাকে বলছো যে আপু যা পড়ি ভুলে যাই। সো ভুলে যাও তো অনেক কঠিন ব্যাপার না, খুব সহজ ব্যাপার। তো তোমরা এখন যা যা পড়ছো সবাই সব ভুলে যাও। আচ্ছা, সো এবার আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমাকে একটা মশা কামড়াইছে। কিরকম মশা? মশার বউ, যে এখন প্রেগনেন্ট, সে হচ্ছে আমার একটা মশকি। এই মশকির নাম কি? এই মশকির নাম হচ্ছে অ্যানোফিলিস মশকি। সো অ্যানোফিলিস মশকি আমাকে যখন কামড়াইছিল, একে তো প্রেগনেন্ট, তার উপরে সমস্যা হচ্ছে ওর ম্যালেরিয়া হইছে। ওই মশকির শরীরে ম্যালেরিয়ার যে স্টেজটা ছিল, সেই স্টেজটার নাম ছিল স্পোরোজয়েট স্টেজ, যেটা দেখতে কেমন? মাকু শেপের। কামড়াইছে, অনেক ফোকাসড, ও অনেক যেহেতু ফোকাসড, ও বেছে বেছে যেরকম একটা মশকির শরীরে ঢুকছে, তার মানে বুঝতে হবে অনেক ফোকাসড। ও সব কিছু ভুলে টুলে রক্ত থেকে ডাইরেক্ট দৌড় দিছে যকৃততে। ফাইন, যকৃততেও চলে এসেছে, যকৃততে অনেক খাওয়া দাওয়া করছে। এই যে আমাদের যকৃততে যে ও খাওয়া দাওয়া করছে, ওই স্টেজটাতে ও মোটা হয়ে ওর নাম হয়ে গিয়েছে ক্রিপ্টোজয়েড। এই যে ও যে ক্রিপ্টোজয়েড নাম হলো, এরপরে ও হচ্ছে সাইজোন্ট হবে। এই সাইজোন্ট মানে অনেকগুলো নিউক্লিয়াস হইছে, এবং নিউক্লিয়াস হওয়ার পরে ওর নিউক্লিয়াসের প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরে ওর সাইটোপ্লাজম হইছে, সেটার নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এবং এই ক্রিপ্টোমেরোজয়েড যকৃত কোষ থেকে খাবার টাবার খাইছে, অনেকগুলো যকৃত মানে অনেকগুলো ম্যালেরিয়া কোষ বানাইছে, ওর কাজ শেষ, এখন ও যকৃত কোষকে ফাটায় বের হয়ে যাবে। কোথায়? ও কি রক্তে যাবে? না, ওর খাবারের আকাঙ্ক্ষা, ইচ্ছা, আসক্তি এখনো মেটে নাই। ও আবার নতুন আরেকটা যকৃত কোষকে অ্যাটাক করবে। সেম প্রসিডিউরে ও আবার সাইজোন বানাবে, আবার সাইটোপ্লাজমকে ঘিরে মেটা ক্রিপ্টোমেরোজয়েড বানাবে, এবং আবার এই আক্রান্ত কোষকে ফাটায় ও বের হয়ে যাবে। এইবারও এই পজিশন থেকে কোথায় যাবে? এবারও এই পজিশন থেকে রক্তে যাবে। ঠিক আছে, সাদা রক্ত না, কিন্তু লাল রক্তে যাবে। সো এইবার এই যকৃতের এই যে স্টেজটা আমি কমপ্লিট করলাম, এটার আমি দুটো নাম দিতে পারি। একটা হচ্ছে প্রথমবার যখন অ্যাটাক করছিল, সেই নামটা হচ্ছে আমার প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর যখন ও ফাটায় নতুন আরেকটা যকৃত কোষকে অ্যাটাক করলো, তখন সেটার নাম এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ক্লিয়ার? ফাইন। এইবার আমরা চলে আসি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এগুলো আমাদের ডান। এখন আমরা যেই জায়গাটাতে চলে আসি সেটা হচ্ছে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো যখন কেউ আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনিতে প্রবেশ করে, তখন আগে একটা ঘটনা ঘটে। এই যে আমাদের মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো আছে, এই মেটাক্রিপ্টোমেরোজয়েড, আমি একটু লাইনটা খুঁজে নিই, হ্যাঁ, এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েড, এটা দুই রকমের হয়। একটা হচ্ছে মাইক্রো, আর আরেকটা হচ্ছে আমাদের ম্যাক্রো। সো এই যে আমাদের এই যে মাইক্রো, আর একটা হচ্ছে আমার ম্যাক্রো। সো আমরা সবাই জানি মাইক্রো মানে হচ্ছে ছোট, আর ম্যাক্রো মানে হচ্ছে বড়, এটা আমরা সবাই জানি। সো এই যে আমাদের মাইক্রো মানে যে ছোট, আর ম্যাক্রো মানে যে বড়, এই বড় আকৃতির কোষগুলো মানে নতুন যকৃতকে আক্রমণ করে এবং বংশবৃদ্ধি ঘটায়, কিন্তু ছোট আকৃতি যেগুলা, সেগুলো আমাদের আরবিসিতে আসে। দেখো, এটা তুমি মনে রাখবা কিভাবে। যারা মোটা, তাদের আবার খাইতে মন চায় না, এমন খানাপিনা পাবে কোথায়? ও তো খানাপিনা যকৃততে পাবে। যেহেতু ও খানাপিনা যকৃততে পাবে, তাহলে ও আবার যকৃতকে অ্যাটাক করবে। আর যে আমাদের মাইক্রো, সে তো ছোট, তার অত খাবারের প্রতি আসক্তি নাই, তার জীবনে এগিয়ে যাওয়াই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। সো ও কি করবে? ও হচ্ছে আমাদের রক্তে চলে যাবে। তাহলে আমি এখানে কিন্তু লিখতে পারি যে এই ঘটনাতে, এই জায়গাতে আমাদের দুটো পয়েন্ট হবে, একটা হচ্ছে মাইক্রো, আরেকটা হচ্ছে আমার ম্যাক্রো।
মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট যে মাইক্রো যে সে আমাদের রক্তে যাবে, আর ম্যাক্রো যে মোটা সে আমাদের এগেইন যকৃততে যাবে, কারণ ওর কাজই হচ্ছে বারবার বারবার যকৃতর মধ্যে ঢুকে পড়া এবং খাবার খাওয়া। আচ্ছা, তো এই যে আমি মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট নিয়েছি, তাহলে আমাদের এরিথ্রোসাইটিকের সূচনাটা কোথায়? তাহলে এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি, ঠিক আছে, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এরিথ্রোসাইটিক সাইজোগনি এ হচ্ছে মাইক্রো মানে ছোটটা, মেটা ক্রিপ্টো মেরোজয়েট, ও হচ্ছে লোহিত রক্তকণিকায় প্রবেশ। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পয়েন্টের নাম, ঠিক আছে। সো এটা আমাদের দেখতে কেমন হবে, এই জিনিসটা আমাদের দেখতে কেমন হবে, আমরা একটু ছবিটা খেয়াল করি। এই যে দেখো, ও হচ্ছে মেরোজয়েটের আমাদের প্রবেশ কোথায়? লোহিত রক্তকণিকায় প্রবেশ। সো লোহিত রক্তকণিকায় প্রবেশ করে ও ট্রফোজয়েট তৈরি করে। সো ট্রফোজয়েট কি, আমরা চলো একটু বর্ণনাটা পড়ি। ট্রফোজয়েটে বলা হয়েছে যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট লোহিত রক্তকণিকার অভ্যন্তরে হিমোগ্লোবিন ভক্ষণ করে আকারে বড় এবং গোলাকার হয়। এ নিউক্লিয়াস যুক্ত পরজীবীর দশাকে আমরা হচ্ছে ট্রফোজয়েট বলি, হ্যাঁ। এবং এই অবস্থায় একটা হচ্ছে ক্ষুদ্র কোষ গহ্বর দেখা যায়। আমরা একটু যদি ছবিটা খেয়াল করি তাহলে আমরা দেখব এখানে লোহিত রক্তকণিকার মধ্যে আমাদের একটা গহ্বর আছে, আরেকটা নিউক্লিয়াস আছে। লোহিত রক্তকণিকার মধ্যে আমাদের একটা গহ্বর আছে, আরেকটা নিউক্লিয়াস আছে, এই যে সেই নিউক্লিয়াসটা, ঠিক আছে। সো এই যে আমাদের একটা গহ্বর, আরেকটা আছে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই অবস্থাকে আমি ট্রফোজয়েট বলি। তাহলে ট্রফোজয়েটের ছবিটা মনে রাখবা, এবং এই যে আমি যে কথাটা বললাম যে একটা গহ্বর আছে, একটা নিউক্লিয়াস আছে, পরীক্ষা আসলে তুমি এই জিনিসটাই আবার লিখবা। ফাইন, ওকে। সো আমরা বলবো হচ্ছে এটার নাম ট্রফোজয়েট। ঠিক আছে, ওকে। এরপরে এই ট্রফোজয়েটে যে আমাদের হচ্ছে অবস্থাটা, এই অবস্থাতে ট্রফোজয়েট আমাদের সিগনেট রিং তৈরি করে। আমি ট্রফোজয়েট স্টেজে অলরেডি একটা গহ্বর আর একটা নিউক্লিয়াস পাইছি। এই গহ্বর আর নিউক্লিয়াসটাকে আমি যেটা করব, গহ্বরটা বড় করে দিব, নিউক্লিয়াসটা গহ্বরের উপরে এনে বসাবো। যেরকম আমরা হাতে যখন আংটি পরি তখন কিরকম হয়, আংটির উপরে একটা রিং থাকে। তাহলে এই যে আংটিটা পরলাম এটা একটা গহ্বর, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে একটা রিং। তাহলে এই যে আমাদের গহ্বর, এটা হচ্ছে আমাদের রিং। ফাইন, এটাকে আমি বলবো হচ্ছে সিগনেট রিং। ঠিক আছে, গুড। এই যে এখানে যে সিগনেট রিং তৈরি হলো, এরপরে আমি সেই জায়গায় একটা অ্যামিবয়েড তৈরি করব। অ্যামিবয়েড কি? অ্যামিবয়েড হচ্ছে, আপু নোট তো আপলোড করছি, রেজাল্ট কোন দিন দিবেন? আজকেরটা শেষ হয়ে গেলে তোমাদের আমার তোফাইল ভাইয়ের সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে, তাহলে তোমাদের তারপরে রেজাল্ট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, ওকে। সো অ্যামিবয়েড যেটা, সেটা কি অ্যামিবার মতো দেখতে একটা স্ট্রাকচার। এখনো দেখো একটা অ্যামিবার মতো দেখতে স্ট্রাকচার তৈরি করছে, তাহলে আমি এটাকে বলবো অ্যামিবয়েড। তাহলে দেখো জিনিসগুলো কিন্তু সহজ। ট্রফোজয়েডে এরকম আর এরকম একটা ডট ছিল, সিগনেট রিং এ এমন ছিল, অ্যামিবয়েডে এরকম একটা অবস্থা ছিল। সো ট্রফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবয়েড। ক্লিয়ার? সবাইটা বুঝতে পারছি? এখন তোমরা সবাই যেটা করবা, এই অ্যামিবয়েডটা একটা মার্ক করে রাখো।
আচ্ছা এটা দিয়ে না আমাদের, এটা দিয়ে, আচ্ছা এইটা দিয়েও হবে না, আমাদের একটা গোল দিয়ে মার্ক করি, অর্থাৎ ডিম্বাকৃতি দিয়ে মার্ক করি। ঠিক আছে, এই যে দেখো অ্যামিবয়েডটাকে আমরা কি করলাম, আমরা হচ্ছে মার্ক করে রাখলাম। এই অ্যামিবয়েড নিয়ে অনেক কথাবার্তা পরে বলবো, সো অ্যামিবয়েড আপাতত মার্কড, ফাইন। এরপরে যেটা হলো সাইজন্ট তৈরি হলো। এগেন সাইজন্ট, সাইজন্ট মানে আমি কি বলছি, অলওয়েজ সাইজন্ট মানে বহু নিউক্লিয়াস যুক্ত স্টেজ। সো যেটা আমি বলতেছি ওইটাই, যে সাইজন্ট, হ্যাঁ, বহু নিউক্লিয়াস যুক্ত একটা স্টেজ, ডান। এরপরে আমাদের এই বহু নিউক্লিয়াস যুক্ত স্টেজটা, এরপরের স্টেজ সবসময় কি হয় বলো তো, সাইটোপ্লাজম দিয়ে ঘিরে ধরবে, সাইটোপ্লাজম দিয়ে ঘিরে ধরবে, চারদিক দিয়ে সাইটোপ্লাজম ঘিরে ধরবে। এটাই হচ্ছে আমাদের বহু নিউক্লিয়াস যুক্ত স্টেজের পরের স্টেজ। সো এই যে পরের স্টেজটা, এটাকে আমরা বলি হচ্ছে রোজেট শেপ। রোজেট শেপ, রোজেট কি, রোজের মতো দেখতে। তাহলে এই যে সাইটোপ্লাজমটা ঘিরে ধরলো, এটা দেখতে একটা রোজের মতো দেখালে সেটাকে আমি রোজেট শেপ বলবো। তাহলে আমি বললাম রোজেট শেপ, ফাইন। এরপরে এই রোজেট শেপের যে ইয়েটা, এটা থেকে আমার তৈরি হয় হচ্ছে মেরোজয়েড। এই যে দেখো এখানে হচ্ছে মেরোজয়েড তৈরি হয়েছে, তাহলে আমি বলবো মেরোজয়েড। ঠিক আছে, মেরোজয়েড কি সেটা যদি জিজ্ঞেস করো, রোজেটটাতে পাপড়ির মতো ছিল, ওইটা এখন গোল 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 করে, আপু ওয়েব অ্যাপ এখনো দেন নাই কেন, আমাদের তো সামনে পরীক্ষা আর্কাইভ করতে হইতো। আচ্ছা আচ্ছা, এটা খুব দ্রুতই চলে আসবে, হ্যাঁ, এটার মানে জাস্ট কয়েকদিনেরই ব্যাপার, এটা এটা চলেই আসছে মনে করো। ঠিক আছে, আচ্ছা। সো এই রোজেটের পরের যে স্টেজটা, সেটা হচ্ছে আমাদের মেরোজয়েড স্টেজ। সো এই রোজেটটা আমাদের গোল গোল করে মেরোজয়েড আকারে হলো। এই যে মেরোজয়েডটা, এই মেরোজয়েড দুই রকমের ঘটনা ঘটতে পারে। এই মেরোজয়েডটা এগেন লোহিত রক্তকণিকাকে অ্যাটাক করতে পারে, যেরকম আগে একই ঘটনা ঘটছিল, ওরা আবার যকৃতকে অ্যাটাক করছিল, অথবা ওরা পুং স্ত্রী গ্যামিটোসাইটে চলে আসতে পারে। দেখো তোমাদেরকে শুরুতে আমি একটা প্রশ্ন করছিলাম যে যৌন জনন আর অযৌন জননের মধ্যে পার্থক্য কি। যৌন জনন হচ্ছে সেই জনন যেই জনন প্রক্রিয়ায় আমাদের গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, মানে যৌন জনন হতে হলে গ্যামেট লাগবেই। এই যে এখানকার যে গ্যামেট, এটা কিন্তু পারফেক্ট গ্যামেট না, এটা দেখো গ্যামিটোসাইট, অর্থাৎ ও গ্যামিটোসাইট হয়ে কি করতেছে, ওয়েট করতেছে যে কখন মশা আবার আসবে, ওকে কামড় দেবে এবং ও সেখান থেকে একটা বেনিফিট পাবে। সো মশা কামড় দেওয়ার এই স্টেজটা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট, আর এই স্টেজটা হচ্ছে মাইক্রো গ্যামিটোসাইট। আমি কি বুঝাতে পারছি সবাইকে ব্যাপারটা? সবাই কি বুঝছো আমার কথাটা? সবাই আমাকে একটু বলো, সবাই বুঝছো কিনা? আচ্ছা, সো তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এটা যে এই মেরোজয়েডটার দুটো ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা ঘটতে পারে পুনরায় আরবিসিতে প্রবেশ, আরেকটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে পুনরায় আরবিসিতে ওই গেইন প্রবেশ করলো, এই ঘটনাটা একটা ঘটনা। আরেকটা যে ঘটনা ঘটতে পারে ও হচ্ছে মাইক্রো গ্যামিটোসাইট অথবা ম্যাক্রো গ্যামিটোসাইট, এই স্টেজে চলে আসতে পারে। তোমাকে আমাকে বলতে পারবা যে মাইক্রো পুরুষ নাকি ম্যাক্রো পুরুষ? সবসময় মনে রাখবা মাইক্রো হচ্ছে ছোট, সো অলওয়েজ মাইক্রো হচ্ছে পুরুষ হয়, আর ম্যাক্রো হচ্ছে বড়, সেজন্য ম্যাক্রো সবসময় মহিলা হয়। সো মাইক্রো মানে হচ্ছে আমার পুং, এটা মানে হচ্ছে আমার পুং গ্যামিটোসাইট,
আর ম্যাক্রো মানে হচ্ছে আমার স্ত্রী গ্যামেটোসাইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে তোমরা যারা বলতেছো যে এটা মনে থাকে না, আমি আবারও বলছি, আজকের বোর্ডে যে লেখাগুলো আছে এটা তোমরা নোট করে ফেলবা এবং সাথে ছবি এঁকে ফেলবা। এটাই তোমাদের নোট, যেটা তোমাদের কাছেও সারা জীবন থাকবে এবং তোমরা সারা জীবন এই জিনিসটাকে দেখলে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ, এইভাবেই পড়াশোনাটা করতে হয়। তাহলে এই যে আমাদের ম্যাক্রোগ্যামেটোসাইট, মাইক্রোগ্যামেটোসাইটের যে কথাগুলো আমি বললাম, এইটাতে সবাই ব্যাপারটা নোট করে ফেলবা। এই যে আমাদের, আবার আমি দেখাচ্ছি স্লাইডগুলো, একটু দেখে নাও সবাই। হেপাটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি একটা পার্ট, এটা হচ্ছে 1 নম্বর হেপাটিক সাইজোগনি 1 নম্বর স্টেজ, 1 নম্বর স্টেজ। আর এটা হচ্ছে আমাদের এক্সোরিথ্রোসাইটিক সাইজোগনির 2 নম্বর স্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর স্টেজ। ফাইন। এবং এটা হচ্ছে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো এরিথ্রোসাইটিক সাইজোগনি হচ্ছে আমাদের এই স্টেজগুলা। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার শরীরে যে ম্যালেরিয়া হয়েছে, আমি এখন অ্যামিবয়েড স্টেজ নিয়ে কিছু কথা বলবো কারণ এখান থেকে অনেক কোশ্চিন আসে। সো আমরা একটু চলে যাই যে অ্যামিবয়েডের কাছে। আমরা একটু অ্যামিবয়েডের কাছে চলে যাই। এই যে দেখো, অ্যামিবয়েড স্টেজে আমাদের হিমোগ্লোবিনের প্রোটিন উপাদান খাদ্য হিসেবে জয়েন করে, এখানে মেন কথা হিমোজয়েনে পরিণত হয়। এই অ্যামিবয়েড স্টেজে সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়, যেটাকে আমরা সারফনাস দানা বলি, এবং লোহিত কণিকার সারফনাস দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া রক্ত শনাক্ত করা হয়। তাহলে সারফনাস দানাটা আসলে কি? সারফনাস দানাটা হচ্ছে মূলত সেই জিনিস যেই সারফনাস দানা হলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমার বডিতে ম্যালেরিয়া হয়েছে। আমি খুবই গুরুত্বপূর্ণ এখন একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের বডিতে, যকৃতে ম্যালেরিয়া অনেক দিন ধরে থেকে যেতে পারে, বাট ও সেই দিনই আউটকাম করবে বা সেই দিনই প্রকাশে আসবে, বলবে যে হ্যাঁ আমি তোমার বডিতে আছি। কোন দিন বলবে বলো তো? যেই দিন ও দেখবে যে ও লোহিত রক্তকণিকার এই অ্যামিবয়েড স্টেজে আসছে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে অ্যামিবয়েড, মানে মানুষের জন্য যদি চিন্তা করি, কারণ অ্যামিবয়েড স্টেজে এসে এখানে যে সারফনাস দানা আছে সেইটা দেখে বোঝা যায় যে হ্যাঁ ওর হচ্ছে কি হয়েছে, ম্যালেরিয়া হয়েছে। তাছাড়া কিন্তু ম্যালেরিয়া হয়েছে এটা বোঝা যায় না। এভাবে কিন্তু ম্যালেরিয়া অনেক বছর ধরে আমাদের বডির মধ্যে থেকে যকৃত কোষ নষ্ট করতে 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 থাকতে পারে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট লাইন আছে। এই যে আমরা ম্যাক্রো, মাইক্রো বা পুং গ্যামিট, স্ত্রী গ্যামিটোসাইট যে তৈরি করলাম, এটা যে এখন আমাদের যেই মশা আছে সে যে ভক্ষণ করবে বা সে যে খাবে, এই প্রসেসটা তখনই হবে, এই ঘটনাটা তখনই ঘটবে যখন আমাদের ও 7 দিনের মধ্যে এই মশা খাবে। যদি 7 দিনের মধ্যে এই মশা না খায় তাহলে কিন্তু আমাদের এই গ্যামিটোসাইট মারা যাবে, মানে ম্যালেরিয়ার জীবনচক্র ওই জায়গাটাই শেষ, আমাদের বডিতেই ম্যালেরিয়া শেষ। তাহলে ম্যালেরিয়া হলে তুমি 7 দিন পর্যন্ত বলতে পারো যে একটা ভয়ের মধ্যে থাকতে পারো, 7 দিন পরে গেলে তোমার ভয়টা মোটামুটি শেষ, এটা বলা যায়। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে মানুষের বডিতে মূলত ম্যালেরিয়ার জীবনচক্রটা সম্পন্ন হয়। এই মানুষটা ম্যালেরিয়া আক্রান্ত অবস্থায় যদি মশা তাকে কামড় দেয়, শুধুমাত্র তখনই ম্যালেরিয়ার যে জীবনচক্র সেটা মশার বডিতে যায়, আদারওয়াইজ যায় না। আমরা যদি এই প্রসেসটা বুঝে থাকি তাহলে এই প্রসেস আমাদের জন্য খুবই সহজ। সেটা কি, আমরা দেখো একটা ছবি দেখি, মানে এইটা ছবি দেখেই হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের লেখা বা ইয়ে করার কোনো প্রয়োজন নাই। তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের
ম্যাক্রো গ্যামিটোসাইট আছে, এখানে আমাদের মাইক্রো গ্যামিটোসাইট আছে। সো মাইক্রো যেটা সেটা হচ্ছে অনেক ছোট, আর ম্যাক্রো যেটা এটা হচ্ছে অনেক বড়, অর্থাৎ পুংআর স্ত্রী। যেটা ম্যাক্রো গ্যামিটোসাইট এটা ম্যাক্রোগ্যামিট হবে। ম্যাক্রোগ্যামিট মানে হচ্ছে আমাদের ডিম্বাণু, এবং এই ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হবে। কিন্তু এই মাইক্রোগ্যামিটটা যখন শুক্রাণুতে পরিণত হবে, এগুলো এক একটা শুক্রাণু, তারা এই স্টেজটা এরকম একটা গোল স্টেজটাকে তারা এরকম একটা স্টেজে নিয়ে যায়, এরকম একটা স্টেজে নিয়ে যায়। এবং এই স্টেজে গিয়ে ও হচ্ছে এরকম প্রতিটা অংশ আলাদা আলাদা করে কেটে কেটে বের করে দেয়, যার ফলে ও এমন এমন স্টেজ তৈরি করতে পারে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো? তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে শুক্রাণুটা একটু মডিফিকেশন হয়ে তৈরি হয়, বাট গ্যামেটটা কিন্তু মানে ডিম্বাণুটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে। কিন্তু এই পুরো ঘটনাটাই কিন্তু মেনলি বুঝাচ্ছে যে মশার বডির মধ্যে গিয়ে, ম্যাম মনে কেমনে রাখবো একটু সহজ করে বলে দিন টেকনিকটা। তুমি যদি এতক্ষণ ক্লাসটা করে থাকো তাহলে তোমার মনে রাখার জন্য তুমি এত পড়াশোনা করবাই না, তুমি শুধু বোর্ডের যে পয়েন্টগুলো আছে সেগুলো পড়বা। এটা 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 এবং সাথে ছবি আঁকা শিখবা, বাস। পরীক্ষায় এইগুলোর মধ্যে বর্ণনাটা ছবি দেখে দেখে লিখবা। যেমন একইভাবে এখন যদি এই বর্ণনাটা আসে, এই যে যে মশকির দেহের যে বর্ণনাটা আসে, তুমি জানো যে মশকির দেহে তুমি ইন্টার করাইছো ম্যাক্রোগ্যামিটোসাইট মাইক্রোগ্যামিটোসাইট, তুমি জানো যে মশকির দেহে তুমি ঢুকাইছো। এখন এই যে ম্যাক্রো এবং মাইক্রো তুমি ঢুকাইছো, এটাকে এখন ডিম্বাণু এবং শুক্রাণু বানাইতে হবে। সো প্রথমে ম্যাক্রোগ্যামিটোসাইট ম্যাক্রোগ্যামিট হবে, মাইক্রোগ্যামিটোসাইট মাইক্রোগ্যামিট হবে, দেন সরি পেন পড়ে গিয়েছিল। সো ম্যাক্রো এবং মাইক্রো যে এইভাবে হচ্ছে গ্যামিটোসাইট 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 হবে, এটার পরে যে গ্যামিট হবে, এরপরে ওর শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করবে, এবং এরা দুটো একসাথে জয়েন্ট হলে চলবে হচ্ছে নিষেক। নিষেকের পরে তৈরি হয় জাইগোট, এগুলো তোমরা কিন্তু জানো। জাইগোট তৈরি হলে সেই জাইগোটটাকে আমরা বলতেছি ওকিনেট। ওকিনেট যখন এই প্রাচীরের বাহিরের দেওয়ালে চলে আসে তখন সেটা ওসিস্ট হয়। ওসিস্ট যখন গোল 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 এরকম ভেতরে তৈরি করে তখন পরিস্ফুটন হয় এবং লাস্টে ওই স্পোরোজয়েট তৈরি করে। এই সেই স্পোরোজয়েট, যেই স্পোরোজয়েট ও কি করছিল বলতো, আমার বডিতে এগেন হচ্ছে, আপু কোর্সের লিঙ্ক তো দেওয়া নাই, কমেন্টে কিনবো কেমনে? আচ্ছা গ্রুপের মধ্যে অনেক জায়গায় দেওয়া আছে, আজকে মেবি এটা পিন করতে ভুলে গিয়েছে, বাট গ্রুপে সার্চ দিলেই তুমি পেয়ে যাবে, অথবা এসিএস শপ যেটা আছে সেটাতে ঢুকবা। আমি সহজে বলে দিই, এসিএস শপ যেটা আছে এটাতে ঢুকবা, ঢুকে তুমি হচ্ছে কোন ব্যাচ সেটা চিন্তা করবা। তুমি হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, তাই না? এখন তো 25-এর ব্যাচ যারা পরীক্ষা দিবে কয়দিন পরে, তুমি 26-এর ব্যাচ। সো তুমি এইচএসসি 26-এ ঢুকে যাবা। এই এইচএসসি 26-এ ঢুকে তুমি নিচের দিকে স্ক্রল করলে দেখবা যে বায়োলজি ডিএমসি ড্রিমার্স কোর্স আছে, বা তোফায়েল ভাইয়ের একটা ইয়ে দেওয়া আছে, পোস্টার দেওয়া আছে, মানে এইগুলাই আর কি। এটা দিয়ে দেখলেই তোমার হচ্ছে তুমি সেটা কিনে ফেলতে পারবা ওখান থেকে দেখে। আমি বুঝাতে পারছি? ওকে ফাইন। তুমি এসিএস শপ লিখে সার্চ দিলেও পাবা, ঠিক আছে? এসডি শপ লিখে সার্চ দিলেও পাবা, এটা লিখে সার্চ দিলেই হবে, ঠিক আছে? এই যে দেখো তোফায়েল ভাইয়া দিয়ে দিছে কোর্সের লিংক কমেন্টে। আচ্ছা, সো আমি যে জায়গাতে ছিলাম যে আমরা অলরেডি কিন্তু মানুষের যেটা সেটা কমপ্লিট করছি, এখন আমরা হচ্ছে মশার বডির মধ্যে চলে আসছি। আগে ওভারঅল প্রসেসটা আমি খুব সহজে বুঝাচ্ছি, দেন আমি পয়েন্ট যাব। তাহলে তুমি কি করলা, তুমি গ্যামিটোসাইট থেকে গ্যামিট বানালা, গ্যামিট দুটোকে মিলন করাইলা মানে নিষেক করাইলা, দেন তুমি জাইগোট করলা। এই জাইগোটটার নাম হচ্ছে ওকিনেট। এই ওকিনেট যখন এই দেওয়ালের বাহিরে চলে আসবে তখন সেটা ওসিস্ট, এবার ওসিস্ট ফুটতে থাকবে এবং তারপরে তৈরি হয়ে যাবে স্পোরোজয়েট। এই স্পোরোজয়েটই এই মশা যখন মানুষকে কামড়াবে তখন সেখানে চলে যাবে। ডান। আচ্ছা,
এখন তোমরা একটু খেয়াল করো, ওই জায়গাটা কই গেল, হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো, যখন গ্যামেট তৈরি হচ্ছিল সেই স্টেজটাকে আমরা গ্যামেটোগনি বলছি। সেই স্টেজে আমার কি কি হয়েছিল, স্পারমাটোজেনেসিস, আর আরেকটা হচ্ছে আমার ওজেনেসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদেরকে যদি আমি এটাও লিখে দিই, তোমরা একটু দেখো, এটাও যদি তোমাদেরকে আমি লিখে দিই তাহলে আমি বলবো জেনেসিস আর ও জেনেসিস, এই দুটো প্রসেস হচ্ছে মূলত শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করার প্রসেস। এবার হচ্ছে এদের মধ্যে নিষেক হবে, এইদের যে আমাদের নিষেক হলো, মানে দুইটা যে আমাদের একসাথে মিলিত হলো, এরপরে আমাদের হচ্ছে জাইগোট তৈরি হবে, এবং এই জাইগোটটার নাম হচ্ছে ওকিনেট। এই পুরো ঘটনাটা হচ্ছে গ্যামেটোগনি। এখন তুমি যদি স্পারমাটোজেনেসিস আর ওজেনেসিস কি বুঝতে চাও, আমি তো অলরেডি বলেছি একটা শুক্রাণু তৈরির প্রসেস, একটা ডিম্বাণু তৈরির প্রসেস, বাট এটার কিছু স্টেজ আছে যে কিভাবে কি তৈরি হলো, এগুলো তুমি ডিটেলসে পরীক্ষায় লিখতে চাইলে লিখতে পারো, বাট এত তুমি আসলে ছবি এঁকে কখনোই টাইম পাবা না। সো একদম বেসিক যেটুকু আমি কিন্তু সেটা তোমাদের বলে দিছি। আচ্ছা, যেমন এখানে দেখো একটা কথা আছে যে ম্যাক্রোগ্যামিটের এক প্রান্ত কিছুটা উঁচু হয়, মানে ডিম্বাণুর এই সাইডটা কিছুটা উঁচু হয়। কেন হয়? যেন ওখানে এসে শুক্রাণু প্লেস হতে পারে। এই যে ডিম্বাণুর উপরে এসে যে হচ্ছে শুক্রাণু সে প্লেস হতে পারে, এই জন্য ডিম্বাণুর অংশটা একটু উঁচু হয়। এটাকে আমরা অভ্যর্থনা অংশ বলতে পারি, অভ্যর্থনা অংশ, যে হ্যাঁ এখানে তুমি আসো, ঠিক আছে, তুমি প্লেস হও। আচ্ছা ফাইন। এরপরে আমাদের ওকিনেটের পরে, এই ওকিনেট হচ্ছে ওসিস্ট হয়, ওসিস্টের পরে আমাদের হচ্ছে ওটা স্পোরোজয়েট হয়ে বেরোয় যায়। বাস, এই যে দেখো একই কথা লেখা আছে, ওসিস্টের নিউক্লিয়াসের বিভাজন হবে এবং হচ্ছে স্পোরোজয়েট হয়ে বেরোয় যাবে। আচ্ছা, সো আমাদের পরীক্ষায় কোশ্চিন আসতে পারে হেপাটিক সাইজোগনি, পরীক্ষায় কোশ্চিন আসতে পারে এরিথ্রোসাইটিক সাইজোগনি, আমাদের পরীক্ষায় আসতে পারে যে মশকের দেহে ম্যালেরিয়ার জীবনচক্র লেখো, এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো হবে। এছাড়াও আমাদের যদি বলে যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যৌনুক্রম জিনিসটাকে বুঝতে হবে, যৌনুক্রম বা অল্টারনেশন অফ লাইফ, তখন আমাদের এতক্ষণ যা যা লিখছি সেটাকে সংক্ষেপে উপস্থাপন করতে হবে। যে এই যে আমাদের স্পোরোজয়েট, ক্রিপ্টোজয়েট, ট্রফোজয়েট হলো, এটা কিন্তু খুব কম করে লেখা আছে যে স্পোরোজয়েট ক্রিপ্টোজয়েট হিসাবে রক্তে প্রবেশ করে এবং সেখান থেকে ও গ্যামেটোসাইট হয়ে এগেন মশার দেহে ঢোকে। এটুকু হচ্ছে আমাদের মশার দেহের অংশ। সো আলটিমেটলি মশার দেহে ম্যালেরিয়া হচ্ছে ডিপ্লয়েড স্টেজ কমপ্লিট করতেছে এবং মানুষের দেহে হচ্ছে হ্যাপ্লয়েড স্টেজ কমপ্লিট করতেছে, তাই না? এই যে ডিপ্লয়েড স্টেজ এবং হ্যাপ্লয়েড স্টেজ, এরকম যে একটা দুইটা স্টেজ যে ওরা কমপ্লিট করতেছে, এই জিনিসটা তোমাকে বোঝাই দিতে হবে। আমাদের বডিতে আমরা কিন্তু একদিন হ্যাপ্লয়েড, পরের দিন ডিপ্লয়েড এরকম থাকি না। আমাদের বডির কিন্তু আমরা সারা জীবনই ডিপ্লয়েডই থাকি। আমাদের বডির একটা সার্টেন পার্ট হ্যাপ্লয়েড জননকোষ তৈরি করে, বাট অনেকে আছে তাদের পুরো কোষটা, যেরকম ম্যালেরিয়াতে একটাই কোষ আছে, সো এই একটা কোষ মাঝে মাঝে হ্যাপ্লয়েড হিসেবে ওয়ার্ক করে, মাঝে মাঝে ডিপ্লয়েড হিসেবে ওয়ার্ক করে। সো এদের ওয়ার্কিংটা চেঞ্জ হতে থাকে, টাইম টু টাইম এটা ভ্যারি করতে থাকে, ঠিক আছে? ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে অনেক এমসিকিউ আছে, তোমরা এই লাইনগুলো দেখে নিতে পারো। যেমন তোমাদেরকে একটা জিনিস দেখাই, তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা এমসিকিউ আসছিল, ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তশূন্যতার কারণ কি? সো
এই যে এখানে 4টা পয়েন্ট ছিল, সো কোশ্চেনটা এভাবে আসছিল যে নিচের কোনটি ম্যালেরিয়া আক্রান্ত রোগীর হচ্ছে রক্তশূন্যতার কারণ। ঠিক আছে, সো এখানে অনেকগুলো কারণ আছে, এই অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, মেনলি কারণটা হচ্ছে যে তোমার যেহেতু লোহিত রক্তকণিকা ফেটে বেরোয় যাচ্ছে, হিমোগ্লোবিন খেয়ে ফেলতেছে। হিমোগ্লোবিন মানেই তো হিম মানে লাল, সেখান থেকে লাল অংশটা আছে, সো লাল অংশটা আমি পাচ্ছি না, এটা একটা কারণ। আবার যে ফেটে যে বেরোয় যাচ্ছে এটা একটা কারণ। সো এরকম হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কারণের কারণে এটা হচ্ছে এমন হয়। হ্যাঁ, আচ্ছা, সো ম্যালেরিয়ার প্রতিকার এবং নিয়ন্ত্রণ, ম্যালেরিয়ার হচ্ছে কিভাবে করবে এগুলো জাস্ট কমন। এখান থেকে একটা এমসিকিউ খুব বেশি আসতে দেখা যায়, সেই অংশটা আমি একটু দেখাই দিই। এইটা দেখো, এখানে 3টা স্টার দেওয়া আছে। এটা খুবই আসে যে আমাদের বিনাইন ম্যালেরিয়া বা টার্সিয়ারি ম্যালেরিয়া, কোয়াটারনার ম্যালেরিয়া, এই ম্যালেরিয়াগুলো কত ঘন্টা পরে পরে জ্বর আসে। সো টার্সিয়ান, বিনাইন, কোয়াটারনার এগুলো মানে একটু বুঝতে হবে। বিনাইন এবং ম্যালিগনেন্টের মধ্যে আগে পার্থক্য বুঝতে হবে। বিনাইন মানে হচ্ছে খুব ব্যাপারটা হচ্ছে মানে মৃদু টাইপের, আর ম্যালিগনেন্ট মানে খুব প্রকট টাইপের। সো ম্যালিগনেন্টে সবাই যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে খুব ঘন ঘন জ্বর আসে, 36 ঘন্টা পরপরই জ্বর আসে। বাকিগুলোতে কিন্তু অনেক পরে পরে জ্বর আসতেছে। কোয়াটারনার, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ, সো সেই হিসাবে 72 ঘন্টা পরপর জ্বর আসতেছে। টার্সিয়ান মানে 3, সো আমাদের 2 দিন পরপর জ্বর আসতেছে, 48 ঘন্টা পরপর জ্বর আসতেছে। সো টার্সিয়ান কথাটা থাকলে 48 হবে, আর কোয়াটারনার কথাটা থাকলে 72 ঘন্টা হবে, আর ম্যালিগনেন্ট মানে খুবই মৃদু, সো এখানে হচ্ছে 36 ঘন্টা হবে। এবং সাথে সাথে কিছু সায়েন্টিফিক নাম পড়ে পড়তে হবে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা, এটা হচ্ছে মোস্ট কমন ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটা দিয়ে সব থেকে বেশি মানে দেখা যায়, যেটা থেকে সব থেকে বেশি হয়েছে এটা দিয়েই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা একটু যাই এই অংশটা। আচ্ছা, সেটা হচ্ছে ম্যালেরিয়াতে মানে কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায় কেন? এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে স্ত্রী কেন, আরেকটা হচ্ছে অ্যানোফিলিসই কেন। ঠিক আছে, স্ত্রী কেন এটা আমি বলেছি, কারণ হচ্ছে স্ত্রীরাই মূলত আমাদের মানে মেয়ে মশকি যেটা সেটাই আমাদের রক্ত খায়, কারণ তারা প্রেগনেন্ট হয়, ডিম পারে, সো সেজন্য তাদের অনেক বেশি পুষ্টির দরকার হয়, সেজন্য আমাদের স্ত্রী মশা। আর অ্যানোফিলিস কেন এটা যদি জিজ্ঞেস করো, হোয়াই অ্যানোফিলিস, কারণ অ্যানোফিলিস মানে হচ্ছে আমার সেই মশাটা যেই মশার এমন কোনো এনজাইম নাই যে এনজাইমটা ম্যালেরিয়াকে ধ্বংস করে ফেলবে। মানে আমাদের বডিতে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসই ঢোকে, বিশেষ করে ব্যাকটেরিয়া, সেটা কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে ওটার এনজাইমেও নষ্ট হয়ে যায়। বাট আমাদের যে অ্যানোফিলিস মশা, সেই অ্যানোফিলিস মশার বডিতে বা ক্রপ বলতে বোঝাচ্ছে পেট বা স্টমাক, আমরা যেটাকে স্টমাক বলি, পাকস্থলী বলি, সেই পাকস্থলীতে এমন কোনো এনজাইম নাই যে নষ্ট হয়ে যাবে, যেমনটা কিউলেক্স এডিস মশাতে আছে। এডিস মশা যেটাতে আমাদের ডেঙ্গু হয় সেটা কিন্তু আছে। আচ্ছা, ফাইন। সো আরেকটা ব্যাপার আছে, এটা গেল একটা ব্যাপার, আরেকটা জিনিস আছে যে আমরা একটু যাই এই জিনিসটা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কেন মানুষকে আমাদের প্রাথমিক বাহক বা প্রাথমিক পোষক হিসাবে ডিটারমাইন করা হয়েছে। দেখো, মশার ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, যৌনজনন করা নাকি অযৌনজনন করা? যে কারোর জন্য যৌনজনন করা ইম্পর্টেন্ট। সো আমরা দেখতেছি কি যৌনজনন কোথায় হচ্ছে, মশাতে হচ্ছে। তার মানে ম্যালেরিয়ার ক্ষেত্রে মশা গুরুত্বপূর্ণ বাহক হওয়া উচিত। কিন্তু আমরা তো অনেক খারাপ, মানুষরা কি খারাপ না, ও জোর করে নিজেকে গুরুত্বপূর্ণ বলেছে। কেন? কারণ মানুষের ম্যালেরিয়া হওয়ার সাথে ওষুধ কেনা, ডাক্তার দেখানো, অর্থনৈতিক বিভিন্ন বিষয় আসলে জড়িত। যদিও
মানে ম্যালেরিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাহক বা প্রাথমিক বাহক হচ্ছে মশা, বাট মানুষ যেহেতু এটার সাথে রিলেটেড হয়ে গেছে এবং এটাতে জ্বর আসা, ডাক্তার দেখা, ওষুধ খাওয়ানো, এইগুলো ব্যাপার রিলেট হয়ে গেছে, অর্থনৈতিক ব্যাপারগুলো, সেজন্য আসলে মানুষের এর সাথে এই ব্যাপারটা রিলেট হয়ে গেছে বা এই ব্যাপারটা এখানে হচ্ছে ঘটছে। ঠিক আছে, সো আমাদের কিন্তু পুরো ম্যালেরিয়াটা শেষ। তোমাদের কার কোথায় সমস্যা আছে আমাকে একটু জানাবা। ইতাবকে অনেক অনেক থ্যাংক ইউ, ইতাব 3টা ক্লাসই খুবই মনোযোগ দিয়ে করছে। এছাড়াও বাকি যারা ছিলা, তানভীর, শাকিলা, জান্নাত, তারপর হচ্ছে বিথিকা, ঠিক আছে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস পুরো ক্লাসটা করার জন্য। সো তোমরা আমাকে একটু জানাও যে কার কোনো সমস্যা আছে কিনা, না থাকলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিব। ঠিক আছে, সবাই একটু জানিয়ে দাও। ঠিক আছে, সো আই হোপ যে আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা সাবিহা আছো, ঠিক আছে, বর্ষা আক্তার সাবিহা, ঠিক আছে, তোমার নামও বলে দিয়েছি। সো আশা করি যে তোমাদের সাথে আমাদের হচ্ছে মানে যে কোর্সে দেখা হবে ইনশাল্লাহ, খুব ভালো একটা নাইস জার্নি হতে যাচ্ছে। এইগুলা তো জাস্ট একটা গ্লিমস ছিল যে কিভাবে সহজে মনে রাখা যায়। একটা ক্লাসে দেখাইছি যে কিভাবে আমরা প্রতিটা লাইন পড়তে পারি, আরেকটা ক্লাসে দেখাইছি যে আমরা কিভাবে বইটা পড়বো। সো এই ওভারঅল সব কিছুর কম্বিনেশন নিয়ে, মানে 3টা ক্লাস যে আমাদের হয়েছে 3 রকম ভাবে দেখাইছি, কারণ এই 3টা ক্লাসেরই কম্বিনেশন নিয়ে আমাদের নেক্সট যে কোর্স আসতেছে সেটাতে আমরা ক্লাস নিব। সো আশা করি তোমাদের সাথে আমাদের কোর্সে দেখা হয়ে যাবে। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রাব্বির নামও পড়ে দিয়েছি, ফয়সালের নামও পড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ হাফেজ।